সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থতার পথে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক শনিবার সন্ধ্যা 7টায় সরাসরি সম্প্রচারিত হয়। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো দাঁতের যত্নে ও চিকিৎসায় আধুনিক লেজার পদ্ধতি। দর্শক, আমরা কিন্তু জানি যে লেজার বর্তমানে চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লেজার পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা দাঁতের ও মাড়ির বিভিন্ন রোগ আমরা খুব সহজে চিকিৎসা দিতে পারি। আমাদের সাথে আজকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক সাথে রয়েছেন, ওনারা আমাদেরকে বিস্তারিত আলোচনা করবেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার নবনীতা চক্রবর্তী, অ্যাস্থেটিক ও লেজার ডেন্টিস্ট্রি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। সাথে আরো রয়েছেন ডাক্তার জিকেএম রিফাতুল্লাহ, অ্যাস্থেটিক ও লেজার ডেন্টিস্ট্রি বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। ম্যাডাম, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, শুরুতে একটু ম্যাডামের কাছে একটু জানতে চাইবো। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো, অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি ও লেজার ডেন্টিস্ট্রি বলতে আমরা কি বুঝি? আসলে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে যেটা হলো, আমরা এক কথা বলতে মুখ এবং দাঁতের সৌন্দর্য বৃদ্ধি করা, এই ট্রিটমেন্টটাকেই বলে থাকি। আর লেজার ডেন্টিস্ট্রি হলো অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে আমরা যখন লেজারটা ব্যবহার করছি, লেজার ব্যবহার করে যখন সৌন্দর্য বৃদ্ধি করছি এক কথায়, তো তখন আমরা এটাকে লেজার ডেন্টিস্ট্রিটাকে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে কাজ করাচ্ছি। তো সেক্ষেত্রে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে যেটা বোঝায়, শুধু দাঁতের সৌন্দর্য বৃদ্ধি তা না, দাঁতের সাথে মাড়ির সৌন্দর্যটাও অবশ্যই ঠিক করতে হবে। সেই সাথে আমাদের লিপ লাইনটা ঠিক করতে হবে, এবং হাসলে দাঁতের কত অংশ দেখা যায়, গামি স্মাইল কিনা, মাড়ি বেশিখানি দেখা যায় কিনা, সেটা কারেকশন। তো ওভারঅল মাড়ি এবং দাঁতের সৌন্দর্য বৃদ্ধি, এবং যেটা সমানুপাতিক হবে, হাসি দিলে যেটা ভালো লাগবে, এবং দাঁত যদি কারো হলদে ভাব থাকে সেটাকেও কি করে চেঞ্জ করা যায়, সেটাকে সাদা করা যায়, তো সেইগুলো নিয়ে কাজ করাটাই হলো অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে আমরা বলে থাকি। এবং মূলত যখন আমরা এটা লেজার অ্যাসিস্টেড করি, লেজার দিয়ে করি, তখন লেজার ডেন্টিস্ট্রিতে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিটা লেজার ডেন্টিস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়। ধন্যবাদ ম্যাডাম। আর একটু জানবো যে অতীতে যেভাবে ডেন্টাল চিকিৎসা করা হতো, এখন তো আমরা লেজার পদ্ধতি ব্যবহার করছি, তো লেজার পদ্ধতি ব্যবহার করে তাহলে কি ধরনের পরিবর্তন এসেছে? আসলে অতীতেও ঠিক বলবো না, আমরা কনভেনশনাল মেথডে যেসব ট্রিটমেন্ট করছি, নর্মালি দেখা গেল একটা সার্জারি করছি, সেখানে আমরা বিপি ব্লেড ইউজ করছি, যেখানে কাটাকাটির প্রশ্ন আসছে ওখানে সিজার ব্লেড এসব ইউজ করছি, স্ক্যালপেল ইউজ করছি। তো সেই জায়গায় আমরা যেখানে কাটবো সেই জায়গায় আমরা স্ক্যালপেলের জায়গায়, ব্লেডের জায়গায় আমরা লেজারটা ইউজ করছি। লেজার লাইট দিয়ে ওই যে জায়গায় ইনসিশন দিতে হবে, কাটতে হবে, সেই কাজটা করছি। তো যখন আমরা এটা লেজার দিয়ে করছি তখন দেখা যাবে ওখানে কোনো ব্লিডিং হয় না, যেটা আমাদের যে কোনো সার্জারির প্রথম কথা হলো। একটা ব্লিডিং ফিল্ড যদি ওখানে থাকে, অপারেটিভ ফিল্ডটা যদি ব্লাডে পরিপূর্ণ থাকে, তখন পেশেন্টও ভয় পায়, ব্যথা না পেলেও পেশেন্ট ভয় পায়, এবং পেশেন্টের মধ্যে কাজ করে অনেক ব্লাড চলে গেল, অনেক রক্ত। আসলে রক্ত দেখতে তো এখন আর পেশেন্টরা অত অভ্যস্ত না, তো পেশেন্টের সাথে যারা আছে তারাও ভয় পেয়ে যায়। তো যখন দেখবো ব্লাডলেস ফিল্ড, এবং আরেকটা বড় সুবিধা হলো লেজার হলো একদম অ্যানাস্থেশিয়া ফ্রি, মিনিমাল অ্যানাস্থেশিয়া যাকে বলে, আমরা টপিক্যাল জেল অ্যাপ্লাই করে কিংবা স্প্রে অ্যাপ্লাই করেই আমরা সার্জারিটা আগাতে পারি। তো যার কারণে পেশেন্ট খুব মানে ভয় থেকে এগিয়ে আসে ডেন্টাল ট্রিটমেন্ট করার সময়। সচরাচর দেখা যায় ডেন্টাল ট্রিটমেন্টে পেশেন্টরা ডেন্টাল চেয়ারে বসতে, খুবই ছোট হোক বড় হোক, বসতেই ভয় পায়। তো যখন বলবো যে কোনো একটা ট্রিটমেন্টে আপনি ব্যথা পাবেন না, বাচ্চাটা ব্যথা পাবে না এবং ব্লিডিংটা হবে না, তো সেই জায়গায় ডক্টরও খুব আরামে কাজ করতে পারে আর পেশেন্টও খুব স্যাটিসফাইড থাকে। আর পুরোনো যেসব কনভেনশনাল মেথডে দেখা গেল ব্লাড চলে আসে এবং একটা অ্যানাস্থেশিয়া
ভালো অ্যামাউন্টের অ্যানাস্থেশিয়া দিতে হয়, ইনজেকশন দেখলে অনেকে ভয় পায়, দেখা যায় ট্রিটমেন্ট করার থাকলেও ইনজেকশনের নিডল দেখেই ভয় পেয়ে যায়। তো সেক্ষেত্রে আগের মেথড থেকে এগুলো এগিয়ে আমরা কিছু করতে পারি লেজার দিয়ে। আরো অনেক ট্রিটমেন্ট আছে লেজার দিয়ে। আমরা গামের ট্রিটমেন্ট করি, পেরিডন্টাল পকেটের ট্রিটমেন্ট করি। পেরিডন্টাল পকেট ট্রিটমেন্টে যেটা আগে কনভেনশনাল মেথডে সার্জারি ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট ছিল না, এখন লেজার অ্যাসিস্টেড পেরিডন্টাল থেরাপি আছে, লেজার অ্যাসিস্টেড নিউ অ্যাটাচমেন্ট প্রসিডিওর আছে, যেগুলো আমরা ডায়োড লেজার, ইন্ডিয়াক লেজার এগুলো দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারি, এবং পেশেন্টের কমফোর্টেবিলিটিটাও খুব ভালোই থাকে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। স্যার, একটু আপনার কাছে আসবো। ম্যাডাম বলছিলেন যে CO2 লেজার এবং ডায়োড এন্ডিয়াক লেজারের কথা বলছিলেন। তো স্যার, আপনার কাছ থেকে একটু জেনে নিব যে আহ, এই যে লেজার গুলো ব্যবহার করা হচ্ছে, এই মেশিন গুলো একে অপরের থেকে কিভাবে আলাদা? ধন্যবাদ আপনাকে। CO2 লেজার যেটা আমরা করি সেটা সাধারণত পেশেন্টদেরকেই করি। দেখা যাচ্ছে একটা ডিজিজ কন্ডিশনে পেশেন্ট আসছে, যে কথার কথা আমি একটা বলছি যে অপারকুলাম, যে লাস্টের পেরিকরোনাইটিস একটা কমন ডিজিজ আছে, যে আক্কেল দাঁতের ব্যথা বা পেরিকরোনাইটিসে ফুলে যায়। তো পেশেন্ট মুখ হাই করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমি হা না করে কিভাবে ওই জায়গাটায় কাজ করব? তো দেখা যায় যে CO2 লেজার দিয়ে যখন আমি এই কাজটা করতে যাচ্ছি, তখন দূর থেকে লেজার লাইট দিয়ে আমি লাইটটাকে কিন্তু লেজার টিস্যুটাকে সরাই দিতে পারছি, এবং সাথে সাথে পেশেন্টের পেইন ফ্রি হয়ে যাচ্ছে, পেশেন্ট হা নর্মাল ভাবে করতে পারছে, এবং টিস্যুটাকে আমি এক্সিস করে নিচ্ছি। পেরিকোনাল যদি আমি সেই টিস্যুটাই স্কালপেল দিয়ে করি, তো প্রচুর ব্লিডিং হবে, আমি আলটিমেটলি নার্ভটাকে ঠিক মতো দেখতে পাবো না। কিন্তু লেজার দিয়ে করলে কিন্তু সহজেই আমরা সবকিছু ডিটেকশন করতে পারছি, যেহেতু ব্লিডিং হবে না, এবং টিস্যুটা খুব সহজেই পেশেন্টের একদম পেইন ফ্রি ভাবেই হয়। এবং CO2 লেজারের ন্যানোমিটার ওয়েভলেন্থ একটা ফ্যাক্টর, এটা হচ্ছে 10,600 ন্যানোমিটার, যেটার আবার পেনিট্রেশন ডেপথ কম। তো সুতরাং পেশেন্টকে আমরা লেয়ার বাই লেয়ার ফিউ মিলিমিটার মানে কাটতে পারি, 1 মিলিমিটার কেটে নিতে পারি, এরপরে আরেক মিলিমিটার কাটতে পারি, এইভাবে স্মুথ ভাবে কাটতে পারি। আর ডায়োড লেজার, যেটাতে আমরা 3টা ওয়েভলেন্থে বর্তমানে ইউজ করছি, এটা 980 ন্যানোমিটার, 635 ন্যানোমিটার এবং 450 ন্যানোমিটার। 450 ন্যানোমিটার যেটা দেখা যায় যে আমাদের প্রায় 60 টাইমস মোর অ্যাবজর্পশন হয় হচ্ছে প্রোটিনে, যে কারণে খুব ফাস্ট কাটিং হয়। তো যেমন একই রকম যদি আমি টিস্যুতে, কথার কথাই আমি যেটা বললাম, অপার কলাম এই টিস্যুটা যদি আমি কখন কাটছি পেরিকর্নাইটিস ডিজিজের ক্ষেত্রে, তো 450 ন্যানোমিটার গ্লু লেজার, যেটা 60 টাইমস মোর অ্যাবজর্পশন হয় প্রোটিনে, সেটা টিস্যু ইনিসিয়েশন লাগে না, এবং মানে এটা খুব ফাস্ট কাটিং করে। বলতে গেলে দেখা যায় যে 10 গুণ স্পিডে কাটবে কনভেনশনাল লেজার, এবং কোনো ব্লিডিং ছাড়া, পেইন ছাড়া, কোনো ইনফেকশন হওয়ার পরবর্তী সুযোগ নাই, কোনো পোস্ট অপারেটিভ সোয়েলিং হবে না, এবং হাইলি প্রিসাইজ এবং অ্যাকুরেসি নিয়ে আমরা কাটতে পারি। আর তার যে বড় সুবিধা, এটা হচ্ছে হিলিংটা হবে আবার 6 টাইমস ফাস্টার। মানে কনভেনশনাল ওয়েতে দেখা যায় যে একটা হিলিং হতে এরকম টিস্যুর দেখা যায় 3 সপ্তাহ 4 সপ্তাহ লেগে যেতে পারে, যেখানে লেজার হিলিং হয় মাত্র 3 থেকে 5 দিন, এরকম বলা যায়। মানে 6 টাইমস ফাস্টার হবে অন্যান্য প্রসিডিউরের চেয়ে। ইন্ডিয়া গ্লেজার আরেকটা বলছি, যেমন এটার আরেকটাই হলো যে আমরা এটার টার্গেট টিস্যু কি, CO2 লেজারের টার্গেট টিস্যু হচ্ছে আমাদের সাদা অংশ, হাইড্রক্সি অ্যাপাটাইট, ওয়াটার, এবং ডায়োড লেজারের টার্গেট টিস্যু হচ্ছে মেলানিন, হিমোগ্লোবিন, এগুলো। ইন্ডিয়া লেজারের হচ্ছে পিগমেন্টেশন বা হিমোগ্লোবিন, মেলানিন, এগুলোকে সে টার্গেট করে কাজ করে, অ্যাডভান্স হয়। এবং ন্যানোমিটার ও ইন্ডিয়াগের হচ্ছে আবার 10,1064 মানে 1064 ন্যানোমিটার, এবং 530 ন্যানোমিটার, দুইটাই সে ইউজ করি। তো যত বেশি, এটার একটা নিয়ম আছে যে যত বেশি ওয়েভলেন্থ হবে, যেমন CO2 ক্ষেত্রে বলছি 10,600 ন্যানোমিটার, যত ওয়েভলেন্থ হবে তার কাটিং ক্ষমতা তত কম। আর ডায়োডের যত কম, 450-তে কাটিং বেশি। 980-তে আমরা যেটা পাই হচ্ছে সেক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন থাকে। তো যে কারণে পেশেন্টের কোনো ডিজিজ কন্ডিশনে, একটু আগে নবনীতা যেটা বলছিল যে পেরিডন্টাল ডিজিজের ক্ষেত্রে ইনফেকশন থাকবে, অ্যাবসেস থাকবে, পাস ড্রেনেজ করা লাগে, তো এগুলো খুব সহজেই কিন্তু মানে ওই যে এরিয়াটাকে আমরা ইনফেকশন ফ্রি করে দিতে পারি। লেজারের একটা বড় কাজই হলো, সুবিধা হলো যে সে ব্যাকটেরিয়া, ভাইরাস, সবকিছুকে সে ডিস্ট্রয় করতে পারে। তো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন তো আছে, এবং ব্যাকটেরিসাইডাল অ্যাকশনও থাকে। তো এটাই হলো মজা আর কি। আর ইন্ডিয়াতে যেটা হয় যে আমাদের টার্গেট টিস্যুর যেটা থাকে, আমরা বুঝে নিই যেটা আমি টাঙে লেজার করব, চিকে করব, গামে করব, বা দাঁতে করব, কোন অংশে করব, সেই অংশ অনুযায়ী আমাদের যেহেতু সব লেজার আছে আরবিএমইআর, তো যখন যেটা প্রয়োজন ঠিক সেটাই ইউজ করি, যেটার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং পেশেন্টের কন্ডিশন বুঝেও।
ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছ থেকে আরেকটু জানবো যে মাড়ির কালো দাগ দূর করার প্রক্রিয়া যে লেজার গাম ডুপ্লিকেশন আমরা বলি, তো এই প্রক্রিয়াটি কেমন, মানে এখানে কেমন, মানে রক্তপাতটা কেমন হয়? আসলে লেজার গাম ডিপিগমেন্টেশন বা গাম পিঙ্কিফিকেশন, এটাতে বিন্দুমাত্র রক্তপাত হয় না, এবং এক্ষেত্রে আমরা যে প্রসিডিউরে যাই সেক্ষেত্রে অ্যানেস্থেশিয়ারও ওরকম প্রয়োজন হয় না, জাস্ট টপিক্যাল জেল দিয়েই আমরা প্রসিডিউরে যেতে পারি। তো এক এক লেজার, যেমন আমি বললাম যে যদি এটা CO2 লেজার দিয়ে করি তো অবশ্যই নন টাচ টেকনিকে আমরা অ্যাবলেটিভ ওয়েতে করে ফেলি। আর ডায়োড লেজার এটা টাচ টেকনিকে আমরা স্ট্রোক মোডে করি, গাম যেখানে পিগমেন্ট বেশি থাকে সেগুলোকে স্ট্রোক মোডে আমরা এটাকে আস্তে আস্তে সরাতে থাকি, এবং এটা দেখা যায় যে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে গাম পিঙ্কিফিকেশনের দিকে চলে আসে। এবং অনেকের ক্ষেত্রে খুব বেশি পিগমেন্ট যাদের থাকে, ব্ল্যাক ব্ল্যাকিশ গাম বলি, তো সেগুলোকেও আমরা দেখা যায় 2টা থেকে 3টা সিটিং ম্যাক্সিমাম ফুল পিগমেন্ট চলে যাবে এবং গাম কমপ্লিটলি পিঙ্কিফিকেশনে চলে আসবে, এবং একই প্রসিডিউরে আমরা লিপ পিঙ্কিফিকেশনও করতে পারি। আচ্ছা, টিথ হোয়াইটেনিং এর কথাও আমরা শুনে থাকি, তো এই চিকিৎসাটা কিভাবে কাজ করে? টিথ হোয়াইটেনিং এর ক্ষেত্রে আমরা সাধারণত যেটা বলবো যে 450 ন্যানোমিটার ব্লু লেজার ইউজ করি। তো এইটার সুবিধা হলো কনভেনশনাল টিথ হোয়াইটেনিং তো আসলে অনেকই আছে, ইউভি টিথ হোয়াইটেনিং আমরা অনেক শুনে আসছি, তো সেগুলিতে প্রসিডিউরে প্রায় কিন্তু 30 মিনিট থেকে 40-45 মিনিট, কোনো ক্ষেত্রে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর লেজার টিথ হোয়াইটেনিং যেটা হচ্ছে ডিপার পেনিট্রেশন হয় এবং হোয়াইটেনিং ম্যাটেরিয়ালস গুলোকে খুব খুব দ্রুতভাবে অ্যাক্টিভেট করে দিতে পারে। তো সেক্ষেত্রে সুবিধা হলো যে আমরা মাত্র 5 মিনিটের মধ্যে লেজার টিথ হোয়াইটেনিং, একটা লাঞ্চ টাইম প্রসিডিউরেই পেশেন্ট এসে কিন্তু 5 মিনিট বা 10 মিনিটের মধ্যেই টিথ একদম ধবধবে সাদা করে নিয়ে চলে যেতে পারে। তো এই কাজগুলো কিন্তু আসলে বিদেশে খুব বেশি পপুলার, বাংলাদেশের মানুষ দাঁত সাদা নিয়ে অত সচেতন না বাইরে যেরকম, কিন্তু তারপরেও কিন্তু এখন মানুষ বাইরে থাকে, জানে, আসে, তো সেই হিসাবে কিন্তু অনেক পেশেন্টই পাই যে যে দাঁত হলুদ আমার ভালো লাগছে না, তো সেটাকে আমরা যেমন দেখতে সাদা চাই, খারাপ লাগছে, শুনে যত নষ্ট একদম হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট, মানে কথার কথা A4 থেকে যে আমাদের শেড আছে সেটা থেকে A1 এ চলে আসতে পারে খুব সহজেই। আচ্ছা, ধন্যবাদ স্যার। ম্যাডাম একটু আপনার কাছে আসবো। ম্যাডাম, শিওরসেল ডেন্টাল ক্লিনিক এই আধুনিক প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহার করছেন? শিওরসেল ডেন্টাল ক্লিনিকে আধুনিক প্রযুক্তির মধ্যে প্রথমেই বললাম লেজার ডেন্টিস্ট্রি তো আছেই আমাদের। ডায়োড লেজার, CO2 লেজার, আরবিএম ইয়াগ, এনডি ইয়াগ লেজার আমরা ইউজ করছি। এক একটা লেজারের কাজ আসলে এক একটার ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করছি। এছাড়াও আমাদের যদি আমি এন্ডোমটরের কথা বলি, রুট ক্যানেলের ক্ষেত্রে এন্ডোমটর, এপেক্স লোকেটর এবং স্কেলিংয়ের জন্য যে আলট্রাসনিক স্কেলার ইউজ করি, ওটা ফ্ল্যাগশিপ মেশিন আমরা ইউজ করি। তারপরে অটোক্লেভ স্টেরিলাইজেশনের জন্য যদি দেখি, অটোক্লেভ ইউজ করা হয় এবং ইউভি স্টেরিলাইজার ইউজ করা হয়, আলট্রাসনিক ক্লিনার ইউজ করা হয়, এবং এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা অ্যারোসল সাকশনটা ইউজ করছি। তো অ্যারোসল সাকশন এখন তো দেখা যায় যে প্রতিটা ডেন্টাল ট্রিটমেন্টেই অ্যারোসল প্রডিউস হয়, এবং এই অ্যারোসলগুলোর জন্যই কিন্তু আনএফেক্টেড পিপল যারা এফেক্টেড হয়ে যায়। তো এই অ্যারোসলটা যাতে এনভায়রনমেন্টে না থাকে, ওটার জন্য অলওয়েজ একটা ডেন্টাল ট্রিটমেন্টের সময় অ্যারোসল সাকশনটা জরুরি হয়। তো এনভায়রনমেন্টটা যেটা এনভায়রনমেন্টটাকে ক্লিন রাখে, ডিহিউমিডিফায়ার, একটা লেজার মেশিন থাকলে অবশ্যই ডিহিউমিডিফায়ার থাকা দরকার। আর এই তো, আর হলো হোয়াইটেনিং এর ক্ষেত্রে আমরা সাধারণত লেজার হোয়াইটেনিংটাই প্রেফার করি। ইউভি লাইট দিয়েও করা যায়, কিন্তু ইউভি লাইট দিয়ে হোয়াইটেনিংটা একটু সময় সাপেক্ষ। আর যে রেজাল্টটা আমি 5 মিনিটে পাবো, সেটা আমি কেন হাফ অ্যান আওয়ার বা 1.5 ঘন্টা ধরে করব? তো যার কারণে পেশেন্টও চায় যে এতক্ষণ একটা প্রসিডিউরে বসে থাকবো, চট করে এসে করে যাব, যদি অ্যাস্থেটিক পারপাসে হয়। আর এমনি অন্যান্য প্রসিডিউরে যেমন যেখানে আমরা কনভেনশনাল মেথডে যেখানেই আমরা দেখি যে এখানে লেজার অ্যাপ্লাই করলে ভালো হবে, টাইম কনজিউমিং হবে, সেসব জায়গায় আমরা এগুলো অ্যাপ্লাই করি। আর ইন্ট্রাওরাল স্ক্যানার আছে আমাদের, এটা দিয়েও স্ক্যান করি। আর অনেকে আসে যে সামনের দাঁতের অ্যাস্থেটিক কারেকশনের জন্য, দেখা গেল অনেকের ফাঁকা থাকে দাঁত, তো কেউ ব্রেসেস করাতে চায়, আবার কেউ কেউ ব্রেসেসের পক্ষে থাকে না, তো ওদের ক্ষেত্রে ন্যানো বন্ডিং আমরা ইউজ করি। ন্যানো বন্ডিং ইউজ করে ওদের দেখা গেল সামনের দাঁতের ফাঁকা খুব সহজেই একেবারে
ন্যাচারাল করে দেওয়া যায়। তারপর অ্যাস্থেটিক ব্রেসেসের ক্ষেত্রে কেউ যদি ব্রেসেসও করতে না চায় তাদের ক্ষেত্রে অ্যালাইনার এখন আছে, যেটা এখন অনেক পপুলার ট্রিটমেন্ট। অ্যালাইনারও করা যায়। অ্যালাইনারটা হলো একদম ক্রিস্টাল একটা শেপের জিনিস, ট্রান্সপারেন্ট, ওটা পরে থাকবে। ওটা বেশ কয়েকটা চেঞ্জ করতে হবে, ওটাতেই আঁকাবাঁকা দাঁত ঠিক হয়ে যায়। অনেকে ব্রেসেস পরে থাকতে চায় না, বলে যে এত তার টার পরে কারোর সামনে যাওয়া যাবে না, তো তাদের ক্ষেত্রে অ্যালাইনার আমরা সাজেস্ট করে থাকি। আর এই তো জীবাণুমুক্ত পরিবেশ তো আছেই, আর প্রতিটা পেশেন্টের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট, এটা তো অবশ্যই। এবং যে পেশেন্টকে আচ্ছা আচ্ছা, করা হয়। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতিতে যাব, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমরা কথা বলছিলাম দাঁতের যত্নে ও চিকিৎসায় লেজার পদ্ধতি। আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে স্যার, এই যে আমরা লেজার পদ্ধতির কথাগুলো বলছি, এই চিকিৎসাগুলো কতটুকু মানে দ্রুত বোঝা যায় কিংবা কতদিন স্থায়ী থাকে? যেমন আমাদের ক্লায়েন্টদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমি যে পদ্ধতিগুলো নিচ্ছি আমার কতদিন ভালো থাকবে কিংবা আমার আবার কতদিন পরে করতে হবে? লেজারে তো আছে অ্যাস্থেটিকের অনেক কাজই করা যায়, যেমন আমাদের কাছে গামি স্মাইল নিয়ে অনেক পেশেন্ট আসে। গামি স্মাইল মানে হয়তো আসছে গামটা বেশি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে যেখানে যে ক্রাউন লেন্দেনিংটা করে থাকি। তো ক্রাউন লেন্দিং মানে হচ্ছে বা জিঞ্জিভা প্লাস্টি বলা যায়। জিঞ্জিভা জিঞ্জিভা গুলোকে মানে যতটুকু ভিজিবল হয়, আমাদের ক্রাউনের একটা রেশিও তো আছে, যেটার হাইটটা 10.5 থেকে 11.5, এটা হচ্ছে আইডিয়াল রেশিও। ওয়াইডটা থাকতে হবে মেজিও ডিস্টাল যে রিয়েল এটা লেন্থ, এটা 8.5 সামনে দাঁতের ক্ষেত্রে। তো আমরা এই অনুযায়ী গামের অ্যাস্থেটিকটা কত হাইটে হওয়া উচিত, তার চেয়ে শর্ট হয়ে গেলে তার গামটা বেশি দেখা যাবে। তো প্রতিটা জিনিস কারেকশন, এই গামিয়া স্মাইল ডিজাইন বা লেজার অ্যাস্থেটিক কারেকশন গুলো তো আমরা খুব সহজেই এই লেজার দিয়ে এটাকে প্রিভেন্ট করতে পারি। আর আমার কোশ্চেনটা ছিল হচ্ছে আর কি কি করতে পারি, তাই তো? আর সাধারণত কত জি দূর স্যার, স্থায়ী হয় যে কোনো কাজে আমরা ফলাফল যদি করি, এটা আমি একটা একটা বললাম। তো যে কোনো কাজই ধরেন যে এরিয়াতে আমরা লেজারের কাজ করছি বা যে কোনো একটা সার্জারি করে দিচ্ছি, কথা কথা একটা ফাইব্রোমা হলো, ইপিলিস হলো, প্যাপিলোমা হলো, লিউকোপ্ল্যাকিয়া বা লিকন প্ল্যানাস, এইগুলোতেও কাজ করছে। তো যে ডিজিজটাই থাকুক সাধারণত লেজার দিয়ে কাজ করলে একবার করে দেওয়ার পরে সেখানে আমি কাজ 15 বছর ধরে তো কাজ করছি, কোনো পেশেন্ট বলেনি যে একবার কাজ করার পরে দ্বিতীয়বার তার আরেকবার করতে হয়েছে। বা গাম ডিপিগমেন্টেশনও দেখা যায় যে আমরা বলে থাকি যে এটা তো মেলানিন ন্যাচারাল ওয়েতে ফর্ম করবে। তো সাধারণত বলে থাকি যে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত যেতে পারে। তো আমি দেখেছি যে কোনো পেশেন্টই কিন্তু 10 বছর পরেও আমার কাছে এরকম ভাবে এসে বলেনি যে আমার এই জায়গাটা আবার ডার্ক হয়ে গেছে। আমিও দেখতে পাইনি আসলে। তো সবার কাজই অলমোস্ট একবার করা মানে কি অলমোস্ট লাইফ টাইম বা পার্মানেন্ট সলিউশনই দেওয়া যায় কিন্তু লেজারের যে কোনো চিকিৎসায়। তো এটা ইভেন আমরা রুট ক্যানালের ক্ষেত্রেও যদি ধরি, রুট ক্যানালের ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম কেসও পেয়েছি যাদের দেখা যায় যে রুট ক্যানাল অন্য কোথাও করে এসেছে, কোনো একটা জায়গায় অ্যাবসেস হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তো ক্রাউনটা পেশেন্ট কেবলই করেছে, খুলতে চাচ্ছে না। তো আমরা শুধু ইনফেকশনকে কন্ট্রোল করার জন্য সরাসরি ডায়োডের প্রপটা ইনফেকশন এরিয়াতে যে ওটাকে ফায়ার করি বা ট্রিগার করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যাকটেরিয়া গুলো ওখানে ডিস্ট্রাকশন হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যেতে থাকে। তো সেরকম কেসও কিন্তু দেখা যাচ্ছে যে আমি অনেক লং লাস্টিং একটা দাঁতকে সেভ করতে পারছি। এবং রুট ক্যানালে যদি যখন আমরা নিউ পেশেন্টে কিন্তু যদি আরসিটি করতে হয়, তো সেক্ষেত্রে আমরা লেজার ইউজ করি। তো সেক্ষেত্রে সুবিধাটা কি,
যেমন আমাদের নার্ভ সাপ্লাই যেখানে পাল্প আছে, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, তো এখানে কিন্তু এক্সেসরি ক্যানেল অনেকগুলো থাকে। যদি আমরা সামনের দাঁতে ধরি একটা ক্যানেল, কিন্তু আলটিমেটলি কিন্তু এক্সেসরি ক্যানেল মাল্টিপল থাকতে পারে। আর পিছনের দাঁতে ধরেন 3টা 4টা ক্যানেল তো আছেই রুটের মধ্যে, যে ক্যানেল গুলো, তো এই ক্যানেল গুলোকে আমরা 100% এক্সট্রিপেট করা জীবাণুমুক্ত ভাবে সেভাবেই তো করা হয়। এগুলো তো আমরা রোটারি এন্ডার মোটর ইউজ করি, অ্যাপেক্স লোকেটরে মনিটর করি কি হচ্ছে, এবং আরবিসি এক্সরে দিয়েও দেখা যাচ্ছে যে আমি একদম পারফেক্টলি সিল করতে পারছি কিনা। তারপরেও কিন্তু এত পারফেকশনের পরেও দেখা যেতে পারে কিন্তু যে এক্সেসরি ক্যানেল গুলো পুরোপুরি সিল হয়নি। সেক্ষেত্রে তখনই কিন্তু আমরা লেজার ইউজ করছি। তো লেজার ইউজ করে লেজারের ডায়োড প্রব যখন ভিতরে দেওয়া হয় ক্যানেলের মধ্যে, ফাইনালি যখন সিল করার আগে, তো তখন ওইখানের এক্সেসরি ক্যানেল গুলো ভোলাটাইল হয়ে যায়। এবং মানে ব্যাকটেরিয়া ফ্রিও লেজারের কিছু প্রপার্টি আছে আর কি, রিফ্লেকশন, অনেক র্যাটস বলি আমরা, রিফ্লেকশন, অ্যাবজর্পশন, ট্রান্সমিশন। তো এই প্রপার্টি গুলোকে কাজে লাগিয়ে কিন্তু এটা পুরোপুরি ক্যানেলটাকে ভোলাটাইল করে দেয়, এবং এক্সেসরি ক্যানেল থেকে কোনো পাল্প আর থাকতে পারে না। তখন সিল করবো, সিলারটাই স্মুথ ভাবে সব জায়গায় পৌঁছে যায়। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে এটা তো দেখতে গেলে আমাকে 3D এক্সরে বা 3D সিবিসিটি লাগে। তো ওইভাবে দেখা যায় যে আলটিমেটলি একটা পেশেন্টের যখন পারফেক্টলি সিলড হয়, তো এই পেশেন্ট কিন্তু দেখা যায় যে একবার রুট ক্যানাল করলে এটা তার সারা জীবনের জন্য লাইফ টাইমে চলে যাওয়ার কথা। তো প্রতিটা ট্রিটমেন্টই তাই, লেজার দিয়ে ট্রিটমেন্ট মানেই হচ্ছে 6 টাইমস ফাস্টার হিলিং হবে, পেইন ফ্রি, ব্লিডিং ফ্রি, এটা আমরা বারবার বলি, ইনফেকশন হওয়ার সুযোগ নাই, এবং পরবর্তীতে সোয়েলিং, তো যে কারণে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেওয়ারও প্রয়োজন খুব একটা পড়ে না। তো অনেকগুলো সুবিধাই আছে, এবং যে ট্রিটমেন্টই করা হয় সেটা আসলে লং টাইম সাপোর্ট দেয়। আমাদের কোনো এটা ট্রিটমেন্টই স্যার আমরা বলি অনেক না। বড় একটা ইম্পর্টেন্ট একটা এক্স্যাক্টলি, জিনিস যে বিষয়। অনেকদিন জি। স্থায়ী হচ্ছে মানে যারাই হ্যাঁ, আসেন তারা তো একটার আমি পর মানে এটাই মানে চাই। 10 বছর, 15 বছর, 20 বছর, তো এটা কমন আর কি। এটা খুবই কম সময় মনে হয় আমার কাছে। মানে একজন পেশেন্টকে ট্রিট করে দিচ্ছে, সেই পেশেন্টকে স্কেলিং ছাড়া তার আর তেমন কিছু করার থাকে না। মানে সে যদি স্কেলিং, ক্লিনিংটা, প্রফেশনাল ক্লিনিংটা পারফেক্টলি মেনটেন করে, এটাই হলো তার বড় কাজ। এর বাদে আসলে খুব বেশি প্রয়োজন পড়ে না অন্যান্য কোনো কিছু করার। মানে লেজারের সাপোর্টটা আচ্ছা লং টাইম থাকে। আচ্ছা ম্যাডাম, একটু আপনার কাছে জানতে চাবো যে দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য কি কি ট্রিটমেন্ট গুলো আপনারা দিয়ে থাকেন? আসলে দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য শুধু দাঁত নিয়ে তো থাকে না, যে দাঁতের কোনো সৌন্দর্য কারেকশন করতে আসে সে বাড়ির কারেকশনটাও করে। তবে সেক্ষেত্রে আমরা আসলে দুটো মিলেই কারেকশন করতে বলি। কারো দেখা যায় কেউ গামি স্মাইল নিয়ে আসে, বলে যে এসে আমি হাসলে মাড়িটা বেশি দেখা যায়, তো সেক্ষেত্রে আমরা লেজার ট্রিটমেন্ট করি। হ্যাঁ, মাড়িটার ভিজিবল যাতে কম হয়, দাঁতের অংশটা যাতে বেশি দেখা যায়। আবার অনেকে আসে দাঁত ফাঁকা ফাঁকা, যেটা আমি আগেই বলেছি, ন্যানো বন্ডিং তাদের জন্য আমরা সাজেস্ট করি। এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মাড়ি কালো থাকে, মাড়ি একদম ন্যাচারাল যেটা করতে চায়, পিঙ্ক কালার করতে চায়, গাম পিঙ্কিফিকেশন, ওটা আমরা লেজারে করি। যেটা আগের মেথডে হয়তো আমরা স্ক্যালপেল ছাড়া কিংবা বার ছাড়া করা হতো না, খুবই ড্রাস্টিক একটা ব্যাপার ছিল, করতে গেলে কেউ করতেও চাইতো না। কিন্তু এখন এগুলো এত সুন্দরভাবে এবং কমফোর্টেবলি করা যায় লেজারে। তো অ্যাস্থেটিক কারেকশনের এই প্রবলেমগুলো মূলত নিয়ে আসে। অ্যাস্থেটিক ছাড়াও আমি বলবো অনেকে দেখা যায় খুব প্রয়োজনে অনেকের দাঁতে শিরশির করে, কোনো কথা নেই যে আমি যে কোনো কিছু খাচ্ছি আমার দাঁত সেন্সিটিভিটি গ্রো করছে, তো ওকে দেখা গেল যে তেমন কোনো ক্ষয় আছে, এখন ওইসব ক্ষয়ের জায়গায় আমরা লেজার অ্যাপ্লাই করতে পারি, ওর সেন্সিটিভিটিটা কমে যায়। এবং সেন্সিটিভিটি কমে গেলে কিন্তু পেশেন্ট কিন্তু অনেকখানি রিলিফ, যে অলওয়েজ শিরশির করতো যে কোনো খাবারেই, তো সেন্সিটিভিটিটা যদি কমিয়ে দিতে পারি, এরপরে ন্যাচারাল লাগার জন্য আমরা পরবর্তীতে কোনো বন্ডিং ফিলিং ইউজ করলাম, ওইটা এরপরে অ্যাস্থেটিক পারপাসে ইউজ করলাম। কিন্তু এই প্রয়োজন হলো শিরশির। তারপর দেখা যায় কিছু কিছু পেশেন্ট আসেন যারা দাঁতের কামড় খেতে খেতে লিপে কোনো একটা মাংসপিণ্ড মতো উঁচু করে নিয়ে আসে, কিংবা চিকে, যেটাকে আমরা ফাইব্রোমা বলি, তো ফাইব্রোমা ডেভেলপ করে। ওটা টুথ অ্যালাইনমেন্টের জন্য হয় অনেক ক্ষেত্রে। দাঁত যেহেতু অলওয়েজ মুভ করে, তো কামড় খেতে খেতে কোনো একটা জায়গায় দেখা যায় একটা ফাইব্রোমা নিয়ে এসছে। তো সেই ফাইব্রোমাটা নর্মালি যদি আমরা লেজার দিয়ে কাটি, ব্লিডিংও হবে না, এবং দেখা যাবে পেশেন্টের 2 থেকে 3 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 3 ডেজের মধ্যে একদম ন্যাচারাল হিলিং হয়ে চলে আসছে। তো এইসব কাজগুলো সাধারণত বেশি হয়। আরেকটা হয়, অনেকে বলে মানে উচ্চারণের সমস্যা হয়, টাং টাই থাকে,
হাই ফ্রেনাল অ্যাটাচমেন্ট থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাসিটিক কারেকশনে যে জিভটা ঠিক মতো নাড়াতে পারে না, যার কারণে প্রোনাউন্সিয়েশনে সমস্যা হয়। তো ওই সব ক্ষেত্রে যাদের টাংটাই থাকে, টাংটাইটা লেজারে খুব ভালোভাবে সার্জারি করে দেওয়া হয় লেজার সার্জারিতে, যেটাতে কোনো, কারণ টাঙের জায়গাটা হলো খুবই, টাংটা ভাস্কুলার থাকে, হাইলি ভাস্কুলার, ব্লিডিং এত পরিমাণে থাকে, ওখানে যদি আমরা স্ক্যালপেল ইউজ করি, ব্লেড ইউজ করি, সেক্ষেত্রে ব্লিডিং এত বেশি হয় যে এরপরে সুচারের প্রশ্ন আসে। কিন্তু লেজারে আমরা যখন টাংটা এটাকে রিমুভ করে দিচ্ছি, কেটে দিচ্ছি, সেক্ষেত্রে ব্লিডিং একদম মিনিমাল, এবং পেশেন্টকে আমরা অ্যানাস্থেশিয়া যদি দিয়ে রাখি, অ্যানাস্থেশিয়াও খুবই মিনিমাল, এবং কোনো সুচার লাগছে না। আর পেশেন্টের এটাও 3 to 4 days, 5 days, ম্যাক্সিমাম 5 days-এর মধ্যে পেশেন্ট নর্মাল থাকে, এবং টাংটা মানে সে তার নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো, কথা বলার মধ্যে যখন সে ফ্রিলি টাংটাকে মুভ করতে পারবে, বিভিন্ন জিনিস উচ্চারণ করতে পারবে, তখন কিন্তু অনেক মানে খুব ম্যাজিকের মতো কাজ করে ভালো তার লাগবে জন্য। তার। হ্যাঁ, আর প্রয়োজনীয় হলে এসব ব্যাপার, অ্যাস্থেটিক তো আছে, অ্যাস্থেটিক কারেকশন তো আছেই, প্রয়োজনীয় এই যে বললাম যে কোনো ক্ষত, এছাড়াও অ্যাপথাস, অনেকের মাল্টিপল অ্যাপথাস হয়, খুব স্ট্রেসে থাকে, বিশেষ করে স্টুডেন্টরা পরীক্ষার আগে দেখা যায় এত স্ট্রেসে থাকে, কিছুই খেতে পারে না, পুরো মুখে অ্যাপথাস নিয়ে চলে আসে। তো একটা দুটো হলে না হয় সে কিছু খেতে পারছে বা তার নর্মাল লাইফস্টাইল লিড করতে পারছে, কিন্তু যখন মাল্টিপল অ্যাপথাস নিয়ে আসে, তখন দেখা যায় লেজারের একটা দুটো সেশনে অন্তত তার অ্যাপথাস আলসারটা তো একসাথে প্রথম দিনই কিওর হয়ে যাবে না, ওটাও তো 3-4 দিন লাগবে, কিন্তু তার ব্যথাটা থাকবে না। তো একটা পেশেন্টের যদি ব্যথা না থাকে, সে ব্যথামুক্ত ভাবে যদি থাকতে পারে, তাহলে তার রেগুলার খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে না, তার কার্যকলাপ, তার পরীক্ষা, এক্সাম যাই থাকুক, এগুলো বন্ধ হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় লেজার ট্রিটমেন্টটা ম্যাজিকের মতোই কাজ করে। ধন্যবাদ ম্যাডাম। স্যার আপনার কাছে একটু জানতে চাবো যে স্যার অনেক সময় রোগীরা মনে করেন যে কম খরচে যদি তারা চিকিৎসা করান তো সংক্রমণের অনেক ঝুঁকি থাকে, মানে সবার মনে প্রশ্ন থাকে যে হয়তোবা কম খরচ লাগছে, আমার হয়তোবা চিকিৎসাটা ঠিক মতো হবে না। তো স্যার আপনারা কিভাবে হাইজিনটা নিশ্চিত করেন? আইসিডি নিশ্চিতের জন্য তো আমরা অনেক কিছু ইউজ করি, তো সেই কারণেই মানে আমাদের কাছে পেশেন্টরা আসলে সেফ ফিল করে আর কি। তো মূল প্রথম কাজে তো হচ্ছে অটোক্লেভ করা। অটোক্লেভের পাশাপাশি আমরা যেগুলো করি, আল্ট্রাসনিক ক্লিনার আছে, ইউভি লাইট আছে, এবং ইউভি লাইটের ট্রেতে তো রাখাই হয়। আল্ট্রাসনিক ক্লিনার দিয়ে ছোট ছোট ইনস্ট্রুমেন্ট বা প্রতিটা ইনস্ট্রুমেন্টকে আমরা প্রথমে আল্ট্রাসনিক ক্লিনার করি, অটোক্লেভ করি। তো এইগুলোতে আসলে মূলত জীবাণুমুক্ত ভাবেই তো সবকিছু সার্ভ করা হয়। প্রতিটা পেশেন্টের জন্য প্রতিটা টিপস আলাদা। আমাদের স্কেলিং এর জন্য মিরর থেকে শুরু করে, আর যেগুলো ডিসপোজেবল আছে সেগুলো তো প্রতি মুহূর্তেই ডিসপোজেবল। যেটা সাকশন টিপস আমরা বলি, সেগুলো ডিসপোজেবল। যেটা গ্লাস ইউজ করছে পেশেন্টের জন্য গ্লাভস ইউজ করছি আমরা। অন্যান্য অনেক ডিসপোজেবল আইটেম থাকে। তো কোনো ক্ষেত্রে যখন আমরা বুঝি যে এই পেশেন্টটা ঝুঁকিযুক্ত, তো তখন আমরা অনেক সময় ওই মানে সবই ডিসপোজেবল মিরর, প্রপ যা কিছু আছে সেগুলো ডিসপোজেবল ইউজ করার চেষ্টা করি। আর এই এনভায়রনমেন্টটাকে স্টেরিলাইজেশন এর জন্য আমরা অনেক কিছু কাজ করি। যে কারণে আমরা দেখা যায় যে ইভেন নিজেদের প্রোটেকশনের জন্য আমরা PAPR ইউজ করি, পাওয়ার এয়ার পিউরিফাইং রেসপিরেটর, এবং আলট্রা যেটা বললাম ইউভি লাইট দিয়েও রাতের বেলা দেখা যায় যে পুরো এরিয়াটাকে, এনভায়রনমেন্টটাকে স্টেরিলাইজেশন করি। যে কোনো সার্জিক্যাল প্রসিডিউর বা অন্য কিছু প্রসিডিউরের সময় আমরা বিশেষ করে এটা আরো সতর্কতার সাথে মেনটেন করি। তো পাশাপাশি লেজারের জন্য, প্রোটেকশনের জন্য ডিহিউমিডিফায়ার ইউজ করি। তো এবং আরো কিছু আছে, যেমন হেপা ফিল্টার ইউজ করি, এয়ার পিউরিফায়ার ইউজ করি। তো যে কারণে, এবং অ্যারোসল সাকশন তার মধ্যে একটা বড় জিনিস, যে আপনি আমার ক্লিনিকে আসলে কখনোই পাবেন না যে একটা দাঁত কাটলে কিন্তু অনেক স্মেল হয়। তো দাঁত তো আমাদের কাটতেই হয়, ক্রাউন বসাতে গেলে, অন্য কিছু করতে গেলে, কিন্তু একটা কনভেনশনাল ফিলিং করতে গেলে। তো এই আমাদের ক্লিনিকে আসলে কখনোই কেউই বলতে পারবে না যে কোনো এরকম স্মেল কখনো পাওয়া যায়, কারণ আমরা প্রতি মুহূর্তে এরকম হেপা ফিল্টার এগুলোতে ইউজ করি, এয়ার পিউরিফায়ার ইউজ করি, এবং অ্যারোসল সাকশন ইউজ করি। হ্যাঁ, পেশেন্টের যেখানে কোনো কিছুই দেখেন এনভায়রনমেন্টের সে রেসিডিউ থাকবে না। যে কারণে কিন্তু আমরা কোভিড এর সময়ও কিন্তু ক্লিনিক আমাদের কখনো বন্ধ ছিল না, প্রতিটা মুহূর্তেই আমরা সচল রাখতে পেরেছিলাম। প্রতিটা জিনিসই আমরা শুরু থেকে মেনটেন করে আসছি এবং এখনো করছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো এই যে আমরা যে এত মানে লেজার নিয়ে আমরা কথা বলছি, তো এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ঝুঁকি রয়েছে? লেজারই এমন একটা জিনিস, এটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন।
নন আয়নাইজিং রেডিয়েশন মানে হচ্ছে নন কার্সিনোজেনিক, নন ক্যান্সারাস, যেটা একটা 0 ডোজের বাচ্চাকেও করা যায়। তো আমার কাছে কিন্তু এরকমও বাচ্চাও কিন্তু অনেক সময় আসে। যার বয়স দেখা যায় যে 0 দিন এরকমও আছে, কিন্তু যার বয়স দেখা যায় যে এটা যদি একান্ত সেও সাধারণত 0 ডোজের বাচ্চার পাওয়া যায় না, কারণ মানুষ একটু বুঝে নিতেও সময় লাগে। তো সাধারণত আমরা 2 সপ্তাহের বাচ্চাকেও পেয়েছি, 10 দিনের বাচ্চাকেও পেয়েছি, 1 মাসের বাচ্চাকে পেয়েছি, 21 দিনের বাচ্চা পেয়েছি, এরকম পেয়েছি। তো যাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রেই পেয়েছি যে বাচ্চাগুলো ধরেন যে ব্রেস্ট সাক করতে অসুবিধা হয়, কারণ তাদের ফ্রেনাল অ্যাটাচমেন্ট অনেক উঁচু থাকে। তো এই মা লক্ষ্য করে যে বাচ্চা খেতে পারছে না, তো তখন দেখা যায় যে অনলাইনে সার্চ করে বা এই করে কি সমাধান পেতে পারে, তখন দেখা যায় যে লেজার ফ্রেনেক্টমি একটা আছে, তো সেটা করি আমরা খুব সহজেই এটা ঠিক করে দিতে পারি, এবং এরপর ইনস্ট্যান্টলি বাচ্চারা তার স্বাভাবিক জীবনে চলে যেতে পারে, ওরা সুন্দরভাবে সবকিছু করতে পারে, তাদের সাকশন ক্যাপাসিটিটাও বেড়ে যায়। তো এই জিনিসটা আমরা কমনলি পাচ্ছি। আরেকটা হচ্ছে যে কোনো জায়গার গ্রামের, যেমন অনেকের দেখা যায় যে নিওনেটাল দাঁত থাকে, এই থাকে, মাড়িতেই থাকে, উঁচু থাকে, মানে দাঁত বেড়ে আসে, সেই দাঁতটাকে আমাদের ফেলার প্রয়োজন পড়ে। সেই জায়গায় যদি গামটা অনেক সময় দেখা যায় যে গামের এটাও অ্যাকুরেট থাকে না, তো সেগুলো আমরা লেজার দিয়ে খুব সহজে ঠিক করে দিতে পারি। আর অ্যাডাল্টের মধ্যে যেসব পেশেন্ট থাকে সাধারণত লিউকোপ্লাকিয়া, লিকেন প্ল্যানাসের এই ধরনের পেশেন্ট, যে মুখে বার্নিং হচ্ছে, সেন্সেশন হচ্ছে, এইগুলো লেজারে সুবিধাই হলো যে এটা কোনো, আমরা বলে দিই যে একটা লেজার মানে তো রেডিয়েশন বা লেজার রেডিয়েশন আছে, এটা মূলত ক্লাস 4 রেডিয়েশন, যেটা জন্য শুধুমাত্র আমাদের চোখের গোগলের প্রোটেকশনটাই মূলত জরুরি, মানে চোখের আই প্রোটেকশনটা লাগবে, না হলে লেজারের কাজ হলো সে কর্নিয়াল বার্ন করতে পারে বা রেটিনাল বার্ন করতে পারে। তো আমরা যদি স্পেসিফিক ওয়েভলেন্থের যে লেজার ইউজ করছি সেটার গগলস ইউজ করি, তাহলে এটা ঠিক। আমরা কথার কথা যে আমরা যদি এয়ারপোর্টে ক্রস করছি বা একটা এক্সরে করছি, প্রতিটা ক্রসিং এর সাথে কিন্তু আমাদের এক্সরে বাই, এটা আয়োনাইজিং রেডিয়েশন, এক্সরে করা মানে আয়োনাইজিং রেডিয়েশন, লেজার কিন্তু নন আয়োনাইজিং রেডিয়েশন। মানে এক্সরে করলে আপনার ক্যান্সারের ঝুঁকি থাকে, কিন্তু লেজারে কোনো ঝুঁকি নাই, বা আল্ট্রাসাউন্ডে কোনো ঝুঁকি নাই। আচ্ছা, ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার কাছে আসবো, একটু আপনার অভিজ্ঞতা শুনবো। সেটা হচ্ছে যে রোগীরা সাধারণত কোন সমস্যায় এসে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, মানে আপনি কতটুকু দেখেছেন? এক কথায় যখনই কোনো পেশেন্টকে আমি বলি আপনার কাজের সময় আমি যে কাজই করবো আপনি ব্যথা পাবেন না আর কোনো ব্লিডিং হবে না, এই দুটো কথাতেই কিন্তু মানে পেশেন্ট খুব মানে সন্তুষ্ট হয়। এবং শুধু সন্তুষ্ট হয়ে বসলে তো হবে না, তার কথার সাথে কাজেরও মিল থাকতে হবে। এবং আসলেই আমরা যখনই লেজারে যদি কোনো কাজ করি, কোনো অপারেশন করি বা কোনো প্রসিডিউর আমরা যদি করি, আসলেই পেশেন্ট তাতে কোনো ব্যথা পায় না। কারণ এটা হলো সার্জারি এমন একটা জিনিস, এটা যখনই কোনো কিছুতে অ্যাপ্লাই করা হয়, টিস্যু কাটা হয়, ওটা নার্ভ এন্ডিংটাকে সিল করে ফেলে। এবং ব্লিডিং ফ্রি এই কারণেই বলছি, ওটা সার্জারির সময়ই ওটা ব্লাড ভেসেল গুলাকেও সিল করে, যার কারণে ওখানে ব্লিডিং ফ্রি এবং নামনেস ক্রিয়েট হয়। পেশেন্টের ব্যথা একদমই মানে বিন্দুমাত্র পায় না। তো কোনো পেশেন্টকে যদি বলা হয় আপনি চেয়ারে বসেন আপনি ব্যথা পাবেন না, তাহলে সে অবশ্যই চিকিৎসা করাতে ইন্টারেস্টেড হয়। এবং তখন বিশেষ করে ওই সব পেশেন্ট যারা দেখা যায় খুব ব্যথা নিয়ে আসে এবং একদম অনেক বড় ক্যাভিটি নিয়ে আসছে, ব্যথা, ক্যাভিটির সাথে ব্যথা, দেখতে পাচ্ছি যে ওপেন পাল্প, তখন অ্যানাস্থেশিয়া, তাকে আমার ইনজেক্টেবল অ্যানাস্থেশিয়া দিতে হবে। কিন্তু ইনজেক্টেবল অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে আমি যদি ওই ওপেন পাল্পে আমি যদি লেজার অ্যাপ্লাই করি, তখন দেখা যায় ওই জায়গাটাতে একটা নামনেস ক্রিয়েট হয়। এবং ওই নামনেসের মধ্যেই ইনজেকশন যেটা আমরা দেব, সেই ব্যথাটাও যাতে সে না পায়, ইনজেকশন প্রিকিং এর পেইনটাও যাতে সে না পায়, সেই ব্যবস্থাও যদি করে দিই, তাহলে আর দেখা যায় পেশেন্টকে ইনজেকশন দিলাম, সে ব্যথা পেল না, এটাও তার জন্য একটা কমফোর্টেবলের জায়গা, ট্রিটমেন্ট নেওয়ার সময় কমফোর্টেবলের জায়গা হয়ে যায় এবং ইজিলি যে কোনো পেশেন্টের কাজ তখন করা যায়। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যারা কম্প্রোমাইজিং পেশেন্ট, ডায়াবেটিকের পেশেন্ট, ওনাদের অবশ্যই কিছু মেনেও তো চলতে হবে, ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে লেজার সার্জারিটা বেশি সেফ এই কারণে, কারণ ডায়াবেটিক পেশেন্টের সবসময় কিন্তু ইনসুলিনের ইয়েটা ঠিক থাকে না, ব্লাড গ্লুকোজ লেভেলটা ঠিক থাকে না। তো যার কারণে দেখা গেল আমি সার্জারি করে দিয়েছি, আফটার পোস্ট অপারেটিভ সার্জারি ওনার দেখা গেল ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকলো, সেক্ষেত্রে দেখা যায় যে হিলিংয়ে একটু হ্যাম্পার করে। কিন্তু সার্জিক্যাল লেজার সার্জারিতে দেখা যায় যে সেক্ষেত্রে হিলিংয়ে অতটা হ্যাম্পার করে না, যেটা খুব কমফোর্টেবলি একটা ডায়াবেটিক পেশেন্টকে আমরা ম্যানেজ করতে পারি।
স্যার আপনার কাছে একটু জানবো যে স্যার আমাদের তো ঢাকায় অনেক ক্লিনিক রয়েছে, তো রোগীরা কিভাবে বুঝবেন যে কোন জায়গায় তারা নিরাপদ এবং মানসম্মত চিকিৎসা পাবেন? আমার মনে হয় এখন রোগীরা অনেক স্মার্ট, তারা অনেক কিছু বুঝতেই পারে। তো ঢুকলেই তো একটা এনভায়রনমেন্ট জাজ করার একটা বিষয় আসে। তো দেখা যায় যে একজন ডক্টরের কে বোঝাটা আসলে জাজ করাটা তার কাছে কাজ না করলে বোঝাটা একটু আসলেই কঠিন। কিন্তু তারপরেও আমার মনে হয় যে ডক্টরের অনেক কিছু বোঝার আছে এবং সে স্টেরিলিটিটা কত মেইনটেইন করছে। একটা চেয়ারের পজিশন দেখলে সে দেখলে বুঝতে পারবে যে সেটা কতটা ওয়েল মেইনটেইনড। একটা ডেন্টাল ইউনিটের কথা বলছি। তার এখানে স্টেরিলাইজেশন এর ফ্যাসিলিটি কিরকম আছে সবকিছু দেখলেই তো এক ধরনের বোঝা যায় এনভায়রনমেন্ট কতটা সে ক্লিন রাখছে, প্রতিটা জিনিস সে কতটা যত্ন সহকারে কাজ করছে, একটা ট্রেকে কিভাবে মেইনটেইন করছে। মানে আমরা নিচ্ছি কোন জায়গায় নোংরা হচ্ছে কিনা। প্রতিটা জিনিসই কিন্তু একটু দেখলে কিন্তু অবজার্ভ করলেই বোঝা যায় যে এই এনভায়রনমেন্টটা কি। আর আমরা তো স্পেশালি যারা এখনো অনেকেই ভালোভাবে ক্লিনিক মেইনটেইন করে, ডেন্টাল ক্লিনিকের আধুনিকতা তো আমরা আসলে অনেক মানে প্রায় মানে আমাদেরই বলতে গেলে আমাদের জেনারেশন থেকেই বলতে গেলে উদ্যোক্তা। আমরাও তো প্রায় ২৫ বছর প্র্যাকটিস করছি এবং ১ম থেকে আমরা যেতাম যে আগে যখন ডেন্টাল ক্লিনিকে যেতাম ১ম এ দেখতাম যে ঢুকলেই একটা ভয় লাগতো। যে এমন এক ছবি দিয়ে রাখতো এবং ডেন্টাল ক্লিনিকের ১ম এই থাকতো যে এই ইন্সট্রুমেন্ট গুলো নিয়ে আমি কি একটা নতুন করে আরেকটা জীবাণু নিবো কিনা। কারণ এই ইন্সট্রুমেন্টের থ্রুতেই কিন্তু হেপাটাইটিস বি, সি, ইভেন এইচআইভি, সিফিলিস, অন্যান্য অনেক ডিজিজ গুলো যেটা ব্লাড দিয়ে ট্রান্সফার হতে পারে সেরকম ব্লাড বোন ডিজিজ গুলো খুব সহজেই ট্রান্সফার হতে পারে। তো একজনের মুখের জিনিস যদি আরেকজনকে ইউজ করা হয় তো এটা মানে দুঃখজনক এবং আমরা এটা কখনোই করি না। তো প্রতিটা ইন্সট্রুমেন্টই কিন্তু প্রতিটা ক্ষেত্রে আলাদা। রুট ক্যানালে আমরা করছি যেসব ফাইল ইউজ করছি যে একজন পেশেন্টের সাধারণত একজনই। কিছু জিনিস আছে অটোক্লেভেবল। তো সেটা খুবই স্পেসিফিক। কিন্তু সহজে আমরা চেষ্টা করি যতটা ডিসপোজেবল হয় এবং একজন মানুষের জন্য একটা ইন্সট্রুমেন্টই হওয়া উচিত। সেভাবেই চেষ্টা করছি। তো আমার মনে হয় তারপরে আমি যদি আমার কথা বলি, আমি তো একটু বেসিক মানে এইসব ক্ষেত্রে কুতকুতে। আমার গাড়ি তো একটা স্ক্র্যাচ থাকলেও আমি এইটুকু রাখবো না। মানে কোন জিনিস এবং আমার দেখা যায় যে এক্স-রে মেশিন কিনি প্রতিটা ক্ষেত্রেই আরকি আপডেট করি। প্রতি মুহূর্তে আপডেট। যা কিছুই কিনি মানে ডেন্টিস্ট্রিতে আমার দেখা যায় যে ইউভি লাইট অনেক আছে 1 সেকেন্ড ইউভি লাইট। তাও আমি প্রতি বছরই দেখা যায় ২-৩ টা নতুন কিনে রাখছি। এন্ডোমোটর, অ্যাপেক্স লোকেটর এগুলো দেখা যাচ্ছে নতুন বের হচ্ছেই। ওরাল স্ক্যানার যেটা ডিজিটাল স্ক্যান করে আমরা করছি। এগুলো দেখা যাচ্ছে যে আজকে একটা কিনছি ২ বছর পরে এটা পুরানো হয়ে যাচ্ছে। তো দেখা যায় যে আমার এই কারণে প্রতি মুহূর্তেই আপগ্রেড করতে হচ্ছে। তো পেশেন্টকে আমরা ভালো সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় একজন ডক্টরের সাথে কথা বললে বা তার এনভায়রনমেন্ট দেখলে পেশেন্টরাও বুঝতে পারে যে না ইনি সেইভাবে ভালো মেইনটেইন হবে করার কিন্তু। চেষ্টা করে। যে আমি একটা খুঁত রাখতে চাই না যেকোনো কিছু। আমার দেখা যায় যে আমার কোনো লেজার দেখা যাচ্ছে ১০ বছর আগেরও লেজার আছে, ১৫ বছর আগেরও লেজার আছে। সেই লেজারেও আমার একটা স্পট নাই কোথাও কোনো এবং সেইভাবে ওয়েল মেইনটেইন এবং নতুন আচ্ছা। লেজার তো আমি প্রতি মুহূর্তেই কিনছি। এই মাসেও ছিল, গত মাসেও ছিল। এরকমভাবে লেজার আপডেট আমি প্রতি মুহূর্তেই করি এবং আপডেটেড মেশিন ইউজ করি। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম দাঁতের যত্ন ও চিকিৎসায় আধুনিক লেজার পদ্ধতি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।